নমস্কার, গল্পকথাকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকে পরিবারের পরি উপন্যাসের দ্বিতীয় পর্ব। আগের পর্বে আপনারা শুনেছিলেন উপন্যাসটি শুরু হয় শরদিন্দুবাবু এবং বাণীবাবুর কথোপকথনের মাধ্যমে। স্কুলের পরে তারা দুজনে হাঁটতে হাঁটতে ফিরছিলেন। হাঁটতে হাঁটতে তারা শহরের প্রান্তে একটি ভাঙাচোরা বাড়ির সামনে পৌঁছয়। সেই বাড়িটি দেখে শরদিন্দুর অনেক পুরনো স্মৃতি মনে পড়ে এবং এই বাড়িটি এলাকাতে পরিবাড়ি নামে পরিচিত। শরদিন্দু একটি স্কুলের অঙ্কের মাস্টারমশাই, তিনি কিছুদিন পরেই রিটায়ার করবেন। ছোট ছেলেদের কম্পাস দিয়ে বৃত্ত আঁকা শেখাতে গিয়ে তিনি আবিষ্কার করেন তিনি কম্পাস দিয়ে বৃত্ত আঁকতে পারছেন না, সেটি অর্ধবৃত্তে পরিণত হচ্ছে এবং এইভাবে তিনি একটি খাতায় অনেকগুলি অর্ধবৃত্ত আঁকেন। তার হাত, তার কবজি কিছুতেই ঘুরছে না। অন্যদিকে দেখা যায় অভ্র এবং নীলা দুজন প্রেমিক প্রেমিকা। অভ্র হন্যে হয়ে চাকরি খুঁজছে, কারণ নীলার বাড়ি থেকে তার বিয়ের সম্বন্ধ আসছে, তার বিয়ে ঠিক হচ্ছে। বয়েজ স্কুলে ডেপুটেশন ভ্যাকেন্সিতে একজন টিচার নেবে 1 বছরের জন্য। অভ্র সেখানেই অ্যাপ্লাই করতে চায়। তার জন্য সে তার বন্ধু সুবীরের সাহায্যে নিহার চৌধুরীর সঙ্গে দেখা করে, যে কিনা সেই এলাকার পার্টির লিডার। সে নিহার চৌধুরীর কাছে হেল্প চায় যাতে তার চাকরিটা হয়ে যায়। আজকে শুনবেন এরপর থেকে। স্নান সেরে ঘরে ঢুকে তিথি দেখল বাবলু স্কুল যাওয়ার জন্য তৈরি না হয়ে অনির্বাণের পাশে বসে আছে। মেঝেতে রাখা খাতার উপর ঝুঁকে পড়ে অনির্বাণ তাতে হিজি বিজি লিখে চলেছে। বাবলুর দৃষ্টি খাতাটার উপর নিবদ্ধ। হঠাৎ কেউ ঘরে ঢুকলে ভাববে অনি ছেলেকে পড়াচ্ছে, কিন্তু খাতাটায় সে কি লিখছে তিথি জানে। অর্থহীন কতগুলো সংখ্যা, কখনো কোনো ডায়াগ্রাম। বাবলু অবাক চোখে সেগুলোর দিকেই তাকিয়ে আছে। একদিন সে তিথিকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা বাবা, অঙ্কটা মেলাতে পারলেই সব ঠিক হয়ে যাবে, তাই না মা? বাবা আবার কথা বলবে সবার সঙ্গে, অফিসে যাবে। হ্যাঁ তাই। তুমি অঙ্কটা করে দাও না। তুমি বাবার অঙ্কটা মেলাতে পারবে না, তাহলেই তো বাবা আবার অফিসে যেতে পারে। খুব কঠিন অঙ্ক তো, হয়তো মিলবে একদিন, কিন্তু সময় লাগবে। তিথির কথা শোনার পর থেকে অনি খাতা নিয়ে বসলেই তার পাশে গিয়ে বসে বাবলু। অনি লিখতে লিখতে বিড়বিড় করে বলে, মিলবে না, মিলবে না। বাবলুর আশা চেনা সংলাপের পরিবর্তে হয়তো সে কোনোদিন বলে উঠবে, আরে এই তো মিলে গেল। তিথি এগিয়ে গিয়ে দাঁড়ালো তাদের সামনে। আজ সকালে অনির দাড়ি কামিয়ে দিয়েছে সে। জানালা দিয়ে আসা সূর্যের আলোয় অনির ফর্সা গালে একটা সবুজ আভা খেলছে। হয়তো সেটা অনেকদিন পর দাড়ি কামিয়ে দেওয়ার জন্যই। গতকাল বাবলু স্কুল যাওয়ার পর জানালার সামনে তিথি দাঁড়িয়েছিল। দুটো ছেলে যাচ্ছিল রাস্তা দিয়ে, বাবলুরই বয়সী হবে তারা। তাদের একজন বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অপরজনকে বলছিল, জানিস তো এই বাড়িতে একটা পাগল থাকে, তাই নাকি? আচ্ছা এই পাগল দেখতে কেমন হয় রে? আমি তো কোনোদিন দেখিনি। বলিস কি, তুই পাগল দেখিসনি? পাগলের দাড়ি থাকে, চিৎকার করে, কাগজ খায়। কথাগুলো বলেই ছেলেটা তার সঙ্গীকে পাগলের দর্শন করাতে তিথিদের বাড়ির সামনে দাঁড়িয়ে ওঁকি ঝুঁকি দিচ্ছিল। অনি তখন ঘরেই ছিল, ছেলে দুটো তাকে দেখতে পায়নি। কিন্তু জানালার সামনে দাঁড়ানো তিথির সঙ্গে চোখাচোখি হয়ে গিয়েছিল তাদের। তারা আর দাঁড়িয়ে থাকেনি। তিথি তখনই ঠিক করেছিল অনির দাড়িটা কামিয়ে দেবে। সুস্থ থাকাকালীন অনি হালকা দাড়ি রাখত, তাই আগে মাঝে মাঝে ছেঁটে দিলেও অনির দাড়িটা একদম কামিয়ে দেয়নি তিথি। কিন্তু আজ দিয়েছে। কাজটা করার সময় অনি কোনো বাধাও দেয়নি, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়েছিল তার দিকে। এখন তিথি এসে দাঁড়াতেই বাবলু তাকালো তার দিকে। ছেলেকে সে বলল, কিরে
আজ তুই স্কুল যাবি না? এখনো তো তৈরিই হলি না। আজ স্কুল যাব না, বাবার কাছেই থাকবো। অনির অসুস্থতার মধ্যে বেড়েছিল, তার জন্য বেশ কদিন স্কুল যেতে পারেনি বাবলু। গত পরশু তারই জিম্মায় অনিকে রেখে কলেজ স্ট্রিটে পাবলিশারের কাছে গিয়েছিল তিথি। সেদিনও স্কুল কামাই হয়েছে, কিন্তু আজ তিথির অবচেতন মন চাইছিল বাবলু যেন আজ স্কুলে না যায়। বলা যায় না, সেই হয়তো তিথিকে দেখে মাস্টারমশাইদের সামনেই তার কাছে চলে আসতে পারে। বাবলুকে কেউ করুণা করুক তিথি চায় না। ছেলের জবাব শুনে তিথি তাই বলল, ঠিক আছে, কিন্তু আজই শেষ। কাল থেকে আর স্কুল কামাই করা চলবে না, অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তোমার। মা, আমার জ্যামিতি বক্স কবে আনবে? স্যার বলছিলেন তাড়াতাড়ি কিনে দিতে। কথাটা শুনে একটু চুপ করে থাকলো তিথি। এই মাসে খুব টানাটানি যাচ্ছে তার। প্রতিটা পয়সা গুনে গুনে খরচ করতে হচ্ছে। পোস্ট অফিসের সুদ তো মাত্র ২৫০০ টাকা, তার মধ্যে ১,০০০ টাকা গিয়েছে এই বাড়ির অগ্রিম ভাড়ায়। দিনকুড়ি হলো এই বাড়িতে তারা উঠে এসেছে। এরই মধ্যে অনেকে আবার নতুন ডাক্তার দেখাবার কথা আছে। ডাক্তারের ফিজ আছে, ওষুধের খরচ আছে, সংসারের খরচ আছে। পাবলিশার ভদ্রলোক বলেছেন বইটার কাজটা ঠিকঠাক করলে ১,০০০ টাকা মতো পাওয়া যাবে। তিথি বলল, এর মধ্যেই কিনে দেব। আচ্ছা, তোদের স্কুলের এই অঙ্ক স্যারের নাম কি রে? আমাদের স্কুলে তো ৩ জন অঙ্ক স্যার আছেন, পরিতোষ স্যার, অজয় স্যার আর শরদিন্দু স্যার। তবে শরদিন্দু স্যার সবচেয়ে ভালো, কাউকে মারেন না। অনি যখন সুস্থ ছিল তখন তার মুখে শরদিন্দু বাবুর নাম অনেক শুনেছে সে। বাবলুর মুখে শোনা বাকি নামগুলো মনে মনে আউড়ে নিল সে। নামগুলো কাজে আসবে। আচ্ছা মা, তোমার ব্যাগে কয়েকটা বই দেখলাম, কার জন্য এনেছ? তুই আমার ব্যাগ খুলেছিলি কেন? তোকে বলেছি না আমার ব্যাগে হাত দিবি না? কত দরকারি জিনিস থাকে। তুমি আমার যে পেনটা নিয়েছিলে আমি সেটাই খুঁজছিলাম। বইগুলো দেখে আবার রেখে দিয়েছি। সবকটাই তো অঙ্কের বই। একটা বইয়ে বেশ কয়েকটা বৃত্ত আঁকা আছে। জানো মা, কাল শরদিন্দু স্যার আমার খাতায় বৃত্ত আঁকতেই পারলেন না। অনেকবার চেষ্টা করলেন কিন্তু পারলেনই না। বইটা আগে দেখলে আমি নিজেই এঁকে দিতাম। ওই তো একটা গোল্লা। তিথি ঠিক বুঝতে পারল না ছেলের কথাটা। সে জিজ্ঞাসা করল, তার মানে? বাবলু তার কথার জবাবে কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ অনি খাতা থেকে মুখ তুলে তিথির দিকে তাকালো। তারপর মাথা নেড়ে আবার বলতে শুরু করল, মিলছে না, মিলছে না, মিলছে না, কিছুতেই মিলছে না। তিথি ভয় পেয়ে গেল। সে জানে এরপর কি ঘটবে। অনি প্রবলভাবে মাথা নাড়তে থাকবে, তার গলার স্বর ক্রমশ চড়বে। ব্যাপারটা ততক্ষণ চলবে যতক্ষণ না সে অবসন্ন হয়ে পড়ে। অনিকে সামলানোর জন্য তিথি সঙ্গে সঙ্গে উবু হয়ে বসে তার হাত থেকে পেনটা নিয়ে কাগজে কয়েকটা সংখ্যা লিখতে লিখতে বলল, দেখো, এই তো মিলেছে, অঙ্কটা মিলে গিয়েছে। কিরে বাবলু, মিলে গিয়েছে তাই না? এই অবস্থায় কি করতে হবে তা বাবলু জানে। সে মায়ের কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ মিলে গিয়েছে। ও বাবা, এই দেখো অঙ্কটা মিলে গিয়েছে তো। অনি বাবলুর দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, অঙ্কটা মিলে গিয়েছে? হ্যাঁ বাবা, মিলে গিয়েছে। বাবাকে শান্ত করার জন্য বাবলু আবার বলল। অনি ঘাড় নাড়া বন্ধ করে খাতার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। সে কিছুটা শান্ত হয়েছে বুঝতে পেরে তার হাতে পেনটা আবার ধরিয়ে দিল তিথি। অনেক খাতার মধ্যে ফের হিজিবিজি সংখ্যা লিখতে শুরু করল। তিথি উঠে দাঁড়িয়ে একবার ভাবল আজ আর সে বেরোবে না। অনি যদি আবার অশান্ত হয়ে ওঠে বাবলু সামাল দেবে কি করে? একটাই বাঁচোয়া যে খেপে উঠলে অনি ভাঙচুর বা মারধর গালিগালাজ করে না। এক জায়গায় বসে প্রবলভাবে মাথা ঝাঁকায় আর চিৎকার করে বলে, মিলছে না, মিলছে না, কিছুতেই মিলছে না। কিন্তু
বাইরে না বেরোনোর ভাবনাটা আর একবার মাথায় পাক খাওয়ার পরেই তিথির মনে হলো, না, আজ বেরোতেই হবে। বাবলু বাড়িতে আছে আজ। পাবলিশার ভদ্রলোক সেদিন বলেছিলেন, সেলসম্যানের বিজ্ঞাপন তো আমরা কবেই দিয়েছিলাম, আপনি যোগাযোগ করতে দেরি করে ফেলেছেন। সব স্কুলেই বুক লিস্ট বেরিয়ে গিয়েছে। তবে যখন এসেইছেন, অঙ্কের কটা বই দিচ্ছি, বইগুলো রিপ্রিন্ট করতে দেরি হলো বলে ঠিক সময় বাজারে ছাড়তে পারিনি। তবে ভালো লেখকের বই, 30 বছর পর আবার প্রিন্ট হলো। গোল্ড মেডেলিস্ট ছিলেন ভদ্রলোক। দেখুন যদি কোনো স্কুলে গছাতে পারেন রেফারেন্স বই হিসেবে। বড় স্কুলগুলোয় অনেক সময় রেফারেন্স বইও টেক্সট বইয়ের মতো কম্পালসারি হয়। 100 স্টুডেন্ট পিছু 1000 টাকা মতো দিতে পারবো। এই টাকাটা এখন তিথির খুব প্রয়োজন। বলা যায় না, আজ না গেলে হয়তো বইটা কোনো স্কুলে চালানোর সম্ভাবনা আরও কমে যাবে। তিথি ভেবে রেখেছে আজ 3টে স্কুলে যাবে, কাছাকাছি সব স্কুল। বাবলু স্কুল দিয়েই শুরু করবে, তাই ছেলের কাছ থেকে অঙ্কের স্যারেদের নাম সে জেনে নিচ্ছিল। তিথি বাবলুকে বলল, আমি এখন একটু বাইরে যাব, ঘণ্টাখানেকের মধ্যেই ফিরব। বাবা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে টেবিলে রাখা হলুদ ক্যাপসুলটা খাওয়াস আর ঘুমিয়ে পড়লে মাথার একটা বালিশ দিয়ে দিস। তুমি এখন কোথায় যাচ্ছ মা? প্রশ্নটা এড়িয়ে গিয়ে তিথি বলল, শোন, দুজনে সাবধানে থাকিস। অচেনা পাড়া তো, কেউ এলে একদম দরজা খুলবি না, বলবি মা নেই, পরে আসবেন। দুটো বয়েজ একটা গার্লস স্কুল প্রায় পাশাপাশি। বাবলুকে স্কুলে ভর্তি করার জন্য 12 দিনেক সেখানে গিয়েছে তিথি। অন্য দুটোর ভিতরে না ঢুকলেও স্টেশন থেকে আসা যাওয়ার পথে বাইরে থেকে স্কুলগুলোকে প্রায়ই সে দেখে। নতুন বাড়ি থেকে বাবলু স্কুল হেঁটে মিনিট 20 রাস্তা। আগের বাড়িটা থেকে সময় লাগতো 10 মিনিট। বাবলুর একটু সুবিধেই হতো, সেও হেঁটেই যাতায়াত করত। 10 টাকা রিক্সা ভাড়া, কিন্তু 10টা টাকাই এখন মূল্যবান তিথির কাছে। অগত্যা স্কুলের দিকে হাঁটতে শুরু করলো সে। স্কুলের গেটের কাছে পৌঁছতেই প্রেয়ারের শব্দ ভেসে এলো তিথির কানে। 11টা বাজে, এখনই স্কুল বসবে। গেটের সামনে অভিভাবক আর রিক্সার জটলা। তিথি একবার চারপাশে তাকালো। বাবলুর অ্যাডমিশন টেস্ট আর ভর্তির দিন ওদের ক্লাসের বেশ কয়েকজন ছাত্রের বাবা মায়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল। আজ তিথির স্কুলে আসার কারণ জানতে পারলে হয়তো বাবলুরই ক্ষতি হবে। ক্যানভাসারের ছেলে বলে তার সঙ্গে হয়তো নিজেদের সন্তানদের মিশতে বারণ করবেন অভিভাবকরা। এমনিতেই বাবলু কেমন যেন হয়ে যাচ্ছে আজকাল। স্কুল থেকে ফিরে আর বাইরে বেরোয় না, অনির পাশে বসে তার খাতার দিকে তাকিয়ে থাকে। তার উপর স্কুলে যদি কোনো সমস্যা হয়। কি ব্যাপারে এসেছেন? হ্যাঁ, ওই পাবলিশারের কাছ থেকে আসছি, একটু স্যারেদের সঙ্গে দেখা করব। আমি এখন গেট সামলাবো না স্যারেদের ডাকবো? তা কোন কোন স্যারের সঙ্গে দেখা করবেন? তিথি একটু ঘাবড়ে গেল, লোকটা যদি এখনই তাকে না বলে দেয়। বাবলুর মুখে শোনা প্রথম দুটো স্যারের নাম মনে এলো না তার। চট করে সে বলল, ওই যে অঙ্কের স্যার আছেন না, শরদিন্দু স্যার, ওনার সঙ্গে দেখা করব। ও দাঁড়ান, প্রেয়ারটা আগে শেষ হোক, নিয়ে যাচ্ছি। মিনিট খানেক পর প্রেয়ার শেষ হলে লোকটা তিথিকে ডাকল, আসুন। শরদিন্দু ক্লাসে বেরোচ্ছিলেন। স্টাফ রুমের করিডরে দেখলেন হরি এক ভদ্রমহিলাকে নিয়ে দাঁড়িয়ে আছে। স্যার, ইনি এই যে পাবলিশারের কাছ থেকে এসেছেন, আপনার সঙ্গে কথা বলবেন। শরদিন্দুর উদ্দেশ্যে কথাটা বলেই হরি নামে সেই দারোয়ান চলে গেল। শরদিন্দু ঘড়ি দেখলেন, 2 মিনিট সময় আছে হাতে। দেরি করে ফার্স্ট ক্লাসে তিনি ঢুকতে চান না। তিনি একবার ভদ্রমহিলার দিকে তাকালেন। অনুমান করলেন তার বয়স 30-এর আশেপাশে হবে। ছোটোখাটো শ্যামলা গড়ন ভদ্রমহিলার, তবে মুখশ্রী সুন্দর। চট করে দেখে ক্যানভাসার বলে মনে হবে না, বরং নিপাট গৃহবধূ বলেই মনে হয়। তিথি শরদিন্দুকে নমস্কার করে বলল, স্যার, আমি এই কয়েকটা অঙ্ক বই এনেছি, ভালো লেখকের পুরনো বই। ছাত্রদের কথা ভেবে অনেক বছর পর খুব যত্ন নিয়ে রিপ্রিন্ট করা হয়েছে। আপনি যদি বইগুলো একবার দেখেন
আপনাদের স্কুলে যদি একবার রেকমেন্ড করেন তাহলে ছাত্রদের খুব উপকার হতে পারে। কথাটা শেষ করেই ব্যাগ থেকে 3টে বই সে বের করল। পাবলিশারের বলে দেওয়ার রাস্তায় সে অনুসরণ করছে। শরদিন্দু বললেন, আমাদের বইয়ের সিলেকশন তো একাডেমিক ইয়ার শুরু হওয়ার আগেই হয়ে যায়। ক্লাস শুরুর কদিনের মধ্যেই ছেলেদের বুক লিস্ট দিয়ে দেওয়া হয়। এবারেও তো তাই হয়েছে। হ্যাঁ স্যার, জানি। আসলে বইগুলো পাবলিশড হতে একটু দেরি হয়ে গিয়েছে তো। অঙ্কের বই তো, তাই প্রকাশক খুব যত্ন নিয়ে ছেপেছেন। সবে তো ক্লাস শুরু হয়েছে। যদি একটু রেফারেন্স হিসেবেও বইটা আপনি। আমরা তো রেফারেন্স বই ও বুক লিস্টেই লিখে দিয়েছি। তিথির হঠাৎ খেয়াল হলো স্যার কথাটা বললেও বাবলুদের অঙ্কের কোনো রেফারেন্স বই নেই। সে বুক লিস্ট দেখেছে। তিথি আবার বলল, কিন্তু স্যার ক্লাস 5-এর তো কোনো রেফারেন্স বই নেই। দেখুন না, যদি কোনোভাবে একটা বই অন্তত করে দেওয়া যায়। মহিলার কণ্ঠস্বরে যে একটা আকুতি আছে তা ধরতে পারলেন শরদিন্দু। সে ঠিকই বলছে, ক্লাস 5-এর কোনো রেফারেন্স বই নেই। এবার 5-এর উপযোগী অঙ্কের কোনো রেফারেন্স বই সিলেকশনের জন্য জমাও পড়েনি। পাবলিশারদের নজর সব উঁচু ক্লাসের দিকে। কিন্তু এখন বইটা কিভাবে করা যাবে তা তিনি বুঝতে পারছিলেন না। হঠাৎ শরদিন্দুর মনে হলো করালিবাবু বলছিলেন 7-এর ইতিহাস আর 9-এর ভৌতবিজ্ঞান বই দুটো পাল্টাতে হবে। একটাই সাল তারিখের গণ্ডগোল, অন্য বইটায় কি একটা অনুচ্ছেদ বাদ পড়েছে। এই মহিলার আনা বইগুলো যদি ভালো হয় তবে ওদের সঙ্গে এদের মধ্যে কোনো একটা ঢুকিয়ে দেওয়া যাবে। শরদিন্দুর ওদিকে দেরি হয়ে যাচ্ছিল। তিনি একটু ভেবে বললেন, আপনি একটা কাজ করুন, এই 5-এর বইটা আমাকে দিন। অন্য যারা 5-এর ক্লাস নেন তাদের সঙ্গে আমি একটু কথা বলি। অন্য বই দুটো আপনি বিকাশ বাবুকে দিন। উনি একাডেমিক কাউন্সিলের মেম্বার। বই সিলেকশনের ব্যাপারে ওর অনেকটা হাত আছে। উনি যদি কিছু করতে পারেন। হরি নামের সেই লোকটা ততক্ষণে আবার বেরিয়ে এসেছে। শরদিন্দু আর দাঁড়ালেন না। তাকে বিকাশ স্যারকে স্টাফ রুমে ডেকে দিতে বলে তিনি এগোলেন ক্লাসের দিকে। হরি চলে গেল বিকাশবাবুকে খবর দিতে। তিথি জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল করিডোরের একপাশে। মাস্টার মশাইরা সব ক্লাসে চলে যাওয়ার পর এখন করিডোর ফাঁকা। ক্লাস শুরু হয়ে গিয়েছে। একটা গুনগুন শব্দ মাঠের বাতাসে পাক খেয়ে করিডোরে এসে ঢুকছে। বেশ কিছুক্ষণ পর স্টাফরুম থেকে বেরিয়ে এলেন এক মাঝবয়সী ভদ্রলোক। পরনে জিন্স আর নীল টি শার্ট, মাথার চুল ব্লিচ করা। কয়েক কদম এগিয়ে সামান্য গলা তুলে তিনি বললেন, কই, পাবলিশারের কাছ থেকে কে এসেছেন? এই যে আমি স্যার। তাকে দেখে যেন একটু অবাকই হলেন ভদ্রলোক। তারপর মাথার চুল হাত দিয়ে ঠিক করতে করতে বললেন, হ্যাঁ, আমি বিকাশবাবু। কি বলবেন বলুন। স্যার, আমি কয়েকটা বই এনেছি। শরদিন্দু স্যারের হাতে একটা দিয়েছি। তিনি আপনার সঙ্গে কথা বলতে বললেন। শরদিন্দুকে বলা কথাগুলোর পুনরাবৃত্তি করল তিথি। বিকাশবাবু বললেন, কিন্তু আমাদের বুক লিস্ট যে পাবলিশড হয়ে গিয়েছে, এখন তো কিছু করার নেই। আপনারা একটু দেরি করে ফেলেছেন। হ্যাঁ স্যার, আসতে একটু দেরি হয়ে গিয়েছে। আপনি তো একাডেমিক কাউন্সিলরের মেম্বার। আপনার হাতে তো ক্ষমতা আছে। দেখুন না, যদি একটা বই করতে পারেন। এসব কথা নিশ্চয়ই শরদিন্দুদা আপনাকে বলেছে। ওকে নিয়ে আর পারা গেল না। উনি তো ক্লাসের বাইরে স্কুলের অন্য কোনো ব্যাপারে মাথা ঘামান না। স্কুলের যাবতীয় ঝক্কি সামলাতে হয় আমাকেই। কত কিছু আর করব বলুন তো। দেখুন না স্যার, যদি একটা বই অন্তত করা যায় আমার খুব উপকার হয় তাহলে। শেষ বাক্যটা নিজের অজান্তেই তিথির মুখ থেকে বেরিয়ে গেল। বিকাশবাবু জিজ্ঞেস করলেন, উপকার হয়? তারপর স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন তার মুখের দিকে। ওভাবে এক দৃষ্টে তাকিয়ে থাকায় তিথি একটু অস্বস্তি বোধ করল। অস্বস্তি কাটাতে দুটো বই তাড়াতাড়ি বিকাশবাবুর দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে স্যার, এই বই দুটো একবার দেখুন। এই ক্যানভাসিং লাইনে আপনি কি নতুন? আপনাকে তো আগে দেখিনি। বই দুটো হাতে নিয়ে চুল ঠিক করতে করতে আবার বললেন তিনি। হ্যাঁ, নতুনই বলতে পারেন। ও, তা আপনার বাড়িতে কে কে আছেন?
সকলেই আছেন। বিকাশ স্যার যেন আরও কয়েক মুহূর্ত জরিপ করলেন তাকে, তারপর বললেন, হ্যাঁ, এটা ঠিক যে কোন বই হবে সেটা ফাইনালি আমি ডিসাইড করি। ইচ্ছা হলে হয়তো এখনও একটা করতে পারি, কিন্তু কি স্যার? দেখুন না তাহলে, বইগুলো সত্যিই ভালো স্যার, আপনি দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, আপনার নাম আর মোবাইল নাম্বারটা দেবেন? সদ্য পরিচিত এক ব্যক্তিকে নিজের সেলফোনের নম্বর দিতে মুহূর্তের জন্য থমকালো তিথি। বিকাশবাবু ব্যাপারটা চট করে ধরে ফেলে বললেন, মোবাইল নম্বরটা চাইছি, কারণ বইটা সিলেক্টেড হলে আপনাকে আমি জানিয়ে দেব। সোমবারই আমাদের কাউন্সিলের মিটিং আছে। আপনি তো নিশ্চয়ই কলকাতা থেকে আসছেন, অনেক সময় বইয়ের ব্যাপারে নানা জিজ্ঞাসা থাকে, তখন আপনার সঙ্গে যোগাযোগ করতে হতে পারে। এরপর আর সে দ্বিধা করল না নাম্বারটা দিতে। বিকাশবাবু নিজের মোবাইলে তার নম্বরটা সেভ করার পর তিথি মুখে হাসি ফুটিয়ে বলল, তাহলে স্যার আশা রাখছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, দেখা যাক, আমি আপনাকে জানাবো। তিথি যখন স্কুলের বাইরে বেরোলো তখন বেশ চড়া রোদ। ছাতা খুলে সে হাঁটতে শুরু করলো পাশের স্কুলের দিকে। প্ল্যাটফর্মে পা দিয়েই বসুধরা বুঝতে পারলেন জায়গাটা অনেক পাল্টে গিয়েছে। একসময় এটা ছিল একটা হল্ট স্টেশন। লাল ইটের তৈরি ব্রিটিশ আমলের একটা ঘর ছিল শুধু। সেটাই ছিল স্টেশন মাস্টারের ঘর, পার্সেল ঘর এবং সব কিছুই। প্ল্যাটফর্মে দাঁড়ালে অনেক দূর পর্যন্ত বাড়ি, ঘর, গাছপালা চোখে পড়ত। বড় বড় কয়েকটা গাছও ছিল মোরাম বিছানো প্ল্যাটফর্মে। যাত্রীরা বিশ্রাম নিতেন তাদের ছায়ায়। বসুধরা শেষবারের মতো যেদিন এই প্ল্যাটফর্মে ট্রেন ধরতে এসেছিলেন সেদিন ওই রকমই ছিল স্টেশনটা। এখন স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করা হয়েছে। সেই প্রাচীন গাছগুলোও আর নেই। মোরামের বদলে বসেছে কংক্রিটের স্ল্যাব, মাথার উপর শেড বসেছে, টাইলস বসানো সিমেন্টের বেঞ্চ চোখে পড়ল তার। আশেপাশে অনেক বড় বড় দোকানপাট, সিনেমা হল হয়েছে। জায়গাটা বেশ জমজমাট হয়ে গিয়েছে। এই সাত সকালে প্ল্যাটফর্মে বেশ ভিড়। দুটো সুটকেস নিয়ে কিছুক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চারপাশে পরিচিত কোনো চিহ্ন খোঁজার চেষ্টা করলেন বসুধরা, কিন্তু পেলেন না। সুটকেস নিয়ে ভিড় ঠেলে ধীরে ধীরে স্টেশনের বাইরে বেরিয়ে এলেন তিনি। সামনেই রিক্সা স্ট্যান্ড, কয়েকটা সাইকেল গ্যারেজ, পান সিগারেটের দোকানও আছে। একটা অল্প বয়সী ছেলে তাকে দেখে রিক্সা ছেড়ে এগিয়ে এসে বলল, ঠাকুমা, যাবেন নাকি? ঠাকুমা ডাকটা শুনে মনে মনে হাসলেন বসুধরা। সত্যি কতগুলো যুগ সকলের অলক্ষ্যে কিভাবেই যেন পেরিয়ে গেল। বসুধরার মাথার চুল বহুদিন আগেই ধবধবে সাদা হয়ে গিয়েছে, হয়তো সময়ের আগেই। তার চোখে এখন বাইফোকাল লেন্সের চশমা, শরীর স্থূল হয়ে এসেছে। প্রায় 40 বছর আগে এক কুয়াশা মাখা ভোরে যে তন্নি যুবতী এই স্টেশন ছেড়েছিল তার সঙ্গে আজকের বসুধরার কোনো মিল নেই। সাদা গরদের শাড়ি পরিহিতা বসুধরাকে ঠাকুমা ডাকাই স্বাভাবিক, অনেকে ডাকেও তাই। বসুধরা জবাব দিলেন, যাব। কোথায় যাবেন? এবার জবাব দেওয়ার আগে একটু ভেবে নিলেন বসুধরা। একসময় তাদের বাড়ি এই চত্বরের সকলেই এক ডাকে চিনত। এত বছর পর সে কথা বললে লোকে কি চিনতে পারবে? হয়তো সেখানেও ঘরবাড়ি গজিয়ে উঠেছে, নতুন কোনো নগর বা পল্লীর গোড়াপত্তন হয়েছে। তবে তার কাছাকাছি একটা জায়গার নাম তার মনে এলো। তিনি বললেন, এই তো এখানে ওই কুসুম বাগান বলে একটা জায়গা আছে না, সেখানেই যাব। হ্যাঁ ঠাকুমা, 20 টাকা লাগবে কিন্তু। বসুধরা আর বাক্য ব্যয় না করে রিকশায় উঠে বসলেন। সুটকেস দুটো তার পায়ের কাছে উঠিয়ে দিয়ে ছেলেটা রিকশা চালাতে শুরু করলো। দোকান বাজারের ঘিঞ্জি এলাকা পেরিয়ে এগিয়ে চলল রিকশা। বড় রাস্তা ধরে বেশ কিছুটা এগোনোর পর রাস্তার ধারে পরিচিত একটা জিনিস প্রথম চোখে পড়ল তার। একটা বুড়ো বটগাছ আর তার লাগোয়া একটা স্কুল। গাছটা দেখেই তিনি স্কুলটাকে চিনতে পারলেন। বাইরে থেকে দেখে তিনি বুঝতে পারলেন স্কুলটার বেশ উন্নতিই হয়েছে, অন্তত
বাহ্যিক উন্নতি তো হয়েইছে। টিনের চালের পরিবর্তে এখন উঁচু পাঁচিল ঘেরা দোতলা বিল্ডিং চোখে পড়ছে। কিন্তু সে পথে আরও দুটো স্কুল পরপর দেখতে পেলেন বসুধরা। ছেলেটাকে তিনি জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, এই স্কুল দুটো কবে হলো? কবে হলো মানে? স্কুল দুটো তো এখানেই ছিল। বসুধরা বুঝতে পারলেন তার শৈশব কৈশোরে স্কুলগুলো না থাকলেও এই ছেলেটার জন্মের আগেই হয়তো এই স্কুল দুটো তৈরি হয়েছে। ছেলেটার বয়স কত হবে? 24-25। বসুধরার শহর ছাড়া এবং প্রত্যাবর্তনের মধ্যে তো প্রায় 3-4 দশকের ব্যবধান। বসুধরা বললেন, স্কুলগুলোয় অনেক ছেলে মেয়ে পড়ে, তাই না রে? আমরা যখন পড়াশুনো করতাম তখন এপাশে প্রথম বয়েজ স্কুলটা, আর ওই রেল লাইনের ওপাশে একটা মাত্র গার্লস স্কুল ছিল। অন্য সবকটাই ছিল প্রাইমারি স্কুল। হ্যাঁ ঠাকুমা, অনেক ছেলে মেয়ে পড়ে। এই বয়েজ স্কুলের ছেলেদের তো মান্থলি টানি, আমি টিনশানি টানি। টিনশানি? সেটা আবার কি কথা রে? আরে টিনশানি মানে জানো না ঠাকুমা? পড়ানো। আজকাল স্কুলে তো ঠিকমতো পড়াশুনো হয় না, তাই টিনশানি পড়াতে হয়। স্কুলের মাস্টাররাই পড়ায়। একটা ব্যাচে 25-30 জন ছাত্র। মাস্টাররা ক্লাসের চেয়ে টিনশানিতেই ভালো পড়ায়। মোহিতোষ স্যার, সুবল স্যার যখন ব্যাচ ছাড়ে তখন মনে হয় স্কুল ভাঙলো। টিউশন? তা স্কুলে যে পড়াশুনো হয় না এ কথা তুই জানিস কি করে? আমি সব জানি। যেসব ছাত্র নিয়ে যায় তাদের গার্জিয়ানরা তো আলোচনা করে, আমি শুনি। সে যে এই ব্যাপারে আরও জানে তা বোঝাবার জন্য বসুধরাকে বলতে লাগলো, মাস্টারদের কিন্তু টিনশানি করা মানা আছে, তবু করে। বয়েজ স্কুলের করালি স্যার, বিকাশ স্যার 200 টাকা করে নেয় তো, কিন্তু ছাত্রদের থেকে লিখিয়ে নেয়। স্যার কোনো পয়সা নেয় না। একবার কি হয়েছিল জানো ঠাকুমা? আমি ভাড়া নিয়ে গেছি করালি স্যারের টিনশানে। স্যার ব্যাচ শুরু করবে, ছাত্ররা সব আসছে। এমন সময় কোথা থেকে যেন দুটো লোক ক্যামেরা নিয়ে হাজির। স্যারদের মধ্যে টিনশানি নিয়ে গ্রুপ আছে, কেউ বোধহয় চুলকেতে ছিল। স্যার তাদের দেখেই আমার রিকশায় লাফিয়ে উঠে বলল, তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ। আমি ব্যাপারটা বুঝতে না পেরে বলি, কোথায় যাব স্যার? স্কুলে। স্যার বলল, না না, ওখানে নয়, যেখানে খুশি চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তারপর সে এক দেশ। স্যারকে নিয়ে পাই পাই করে ছুটছি, আর পিছনে পিছনে ক্যামেরা ঘাড়ে 2 রিপোর্টার। তাদের পিছনে আবার ছুটতে ছাত্ররা। সেদিন ছিল আবার স্যারের মাইনে নেওয়ার দিন। টাকা না দিলে স্যার আবার টিনশানিতে পরদিন ঢুকতে দেবে না, তাই ছাত্ররাও ছুটছে তার পেছনে। স্যার টাকা নিয়ে যান, স্যার টাকা নিয়ে যান। তবে রিপোর্টার দুটো স্যারকে আর ধরতে পারেনি। স্যারকে নিয়ে আমি সোজা চলে গেছিলাম পরিবারের জঙ্গলে। বসুধরাও হাসতে যাচ্ছিলেন, কিন্তু ছেলেটার কথার শেষে পরিবারই শব্দটা শুনে থমকে গেলেন। কতদিন পর তার কানে এলো শব্দটা। তার মানে জায়গাটাকে এখনও ওই নামেই ডাকা হয়। মুহূর্তের জন্য বসুধরার মনে হলো এখনও তাহলে সব কিছু মুছে যায়নি। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এই ছেলে, তোর নাম কি রে? এখানেই থাকিস? বাড়িতে কে কে আছে? আমার নাম পল্টু। স্টেশনের পাশে ক্ষুদিরাম পল্লী। আমি আর আমার বউ থাকি। সারাদিনের টাকা দিলে তুই থাকবি আমার সঙ্গে? থাকবো। কোথায় যাবে তুমি? এখন যাব পরিবাড়িতে। সেখানে যদি থাকা না যায় তাহলে কোনো হোটেল বা বাড়ি ভাড়া নিতে হবে। সেখানে থাকবে? কি বলো গো ঠাকুমা, পরিবাড়িতে কোনো লোক থাকে না তো। আমি জন্ম থেকেই তো বাড়িটাকে ভাঙাচোরা দেখে আসছি। আশেপাশেও তো কেউ থাকে না। যাদের বাড়ি ছিল তারা মরে ভূত হয়ে ওখানেই থাকে। ঠিক আছে, আগে আমাকে ওখানে নিয়ে চল তো, তারপর দেখা যাবে। বিস্মিত পল্টু আর কোনো কথা না বলে রিকশা চালাতে লাগলো। বসুধরা এবার খেয়াল করলেন তার সঙ্গে কথা বলতে বলতে তিনি অনেকটা পথ এগিয়ে এসেছেন। স্কুল, দোকান বাজার বেশ অনেকটা পিছনে ফেলে এসেছেন। রাস্তাটা পাকা। কয়েকটা বাড়ি এদিকে ওদিকে বিক্ষিপ্তভাবে গজিয়ে উঠলেও এদিকটা মোটামুটি একই রকম আছে, ফাঁকা ফাঁকা, নিরিবিলি, চারিদিকে সব বড় বড় গাছ। কুসুম বাগানের মোড় পেরিয়ে
কিছুটা এগিয়ে বড় রাস্তা ছেড়ে পরিবারের পথ ধরল পল্টু। যতই এগোচ্ছেন ততই যেন বুকের ভিতর একটা কাঁপুনি অনুভব করছেন বসুধরা। তার মনে হচ্ছে সময়ের পথে পিছু হেঁটে ধীরে ধীরে কালের গর্ভে লুকিয়ে থাকা অতীতে ফিরে যাচ্ছেন তিনি। এই তো সেই রাস্তা, সেই গাছগুলো। গতকাল বিকেলেই তো এই রাস্তা ধরে হেঁটে গিয়েছেন তিনি। মাঝের ঘটনা প্রবাহ নিছক স্বপ্ন, অলীক কল্পনা মাত্র। তিনি কালও এখানে ছিলেন, আজও এখানেই আছেন। এই জায়গা ছেড়ে কোথাও কোনো দিনও যাননি। আরও কিছুটা এগোবার পর পল্টু আঙুল তুলে দেখিয়ে বলল, ঠাকুমা ওই যে। বসুধরা এবার দেখতে পেলেন তাকে। বহু যুগ পর আবার ঝলমলে রোদ গায়ে মেখে দাঁড়িয়ে আছে সে, পরিবারের পরি। বাড়ির সামনে রিকশা থেকে নামলেন বসুধরা, বাড়িটার দিকে তাকালেন। নাটমন্দির, সেরেস্তা সবই ধসে পড়েছে। দোতলার বারান্দার রেলিংও উধাও। তবে পূর্ব দিকের কয়েকটা ঘর এখনো দাঁড়িয়ে আছে। বসুধরার চোখ গেল পুকুরের দিকে। পুকুর পাড় বুনো ঝোপে ঢেকে গিয়েছে। সংস্কারের অভাবে পুকুরের জল সবুজাভ। তার উপর সূর্যের আলো পড়ে চিকচিক করছে। জলের উপর উড়ে বেড়াচ্ছে এক ঝাঁক লাল রঙা ফড়িং। বাইরে থেকে দোতলার ঘরগুলোর দিকে তাকিয়ে বসুধরা ভাবলেন, ঘর দুটো বাসযোগ্য আছে তো। বছর দশেক আগে তিনি একবার ভেবেছিলেন এই বাড়িতে কিছুদিন থাকবেন, তারপর বাড়িটার একটা পাকাপাকি বন্দোবস্ত করে ফিরে যাবেন। মুম্বাইয়ে বসুধরার পরিচিত একজন আর্কিটেক্ট আছেন, কলকাতাতেও অফিস আছে তার। ওই ভদ্রলোকের মাধ্যমে বসুধরা যখন দোতলার দুটো ঘর মেরামত করিয়েছিলেন, সেই সংস্থার পক্ষ থেকে দুটো ঘরে দরজা বসিয়ে তার চাবি পাঠিয়ে দেওয়া হয়েছিল বসুধরার কাছে। কিন্তু তখন আর তার আশা হয়নি। সেই চাবি তিনি সঙ্গেই এনেছেন, তবে উপরে না উঠলে বোঝা যাবে না সেই দুটো দরজা আদৌ আছে কিনা। পল্টু হাঁ করে একবার বাড়িটাকে দেখছিল, তারপর দেখছিল বসুধরাকে। ব্যাপারটা তার কিছুতেই বোধগম্য হচ্ছে না। এই মানুষটা সত্যি এখানে থাকতে এসেছে? বসুধরা রিকশা থেকে নামলেন। পল্টুকে আশ্বস্ত করার জন্য বললেন, এটা আমারই বাড়ি রে, আমারই বাড়ি। তারপর ধীর পায়ে এগিয়ে বাড়ির ভিতর ঢুকলেন। ছাদ থেকে খসে পড়া পলেস্তরা স্তূপাকৃত হয়ে রয়েছে। পায়রার বিষ্ঠা ছড়িয়ে আছে সর্বত্র। তাকে দেখে এক ঝাঁক গোলা পায়রা কড়ি কাঠের নিচ থেকে বেরিয়ে শব্দ করে ডানা ঝাপটে ছাদের কার্নিশে গিয়ে বসল। বসুধরার মনে হলো তারা যেন করতালি দিয়ে স্বাগত জানালো তাকে। তার ইচ্ছে হচ্ছিল একটু ঝুঁকে ভূমি স্পর্শ করার, কিছুটা মাটি তুলে নিতে। কিন্তু পল্টুও যে তার পেছন পেছন ঢুকছে, সে হয়তো ভাববে বুড়িটার নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে, বসে বসে নোংরা মাটি ঘাঁটছে। কাজেই ইচ্ছে হলেও ভূমি স্পর্শ করা থেকে তিনি বিরতই থাকলেন। বসুধরা উপস্থিত হলেন সেই ঘরটায়, যেখান থেকে উঠে গিয়েছে দোতলার সিঁড়ি। রেলিংহীন সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাচ্ছিলেন তিনি। ব্যাপারটা বুঝতে পেরে পল্টু বলল, আগে আমি উঠি, তুমি আমার পেছন পেছন ওঠো ঠাকুমা, সাপকোপ থাকতে পারে তো। পল্টু আগে আগে উঠল, তার পিছনে বসুধরা। ধুলোময় বারান্দা ঘিরে দাঁড়িয়ে রয়েছে কয়েকটা ঘর। মাকড়সা জাল বুনেছে ঘরের এই মাথা থেকে ও মাথা। ছাদের কড়িবর্গার ফাঁক থেকে ঝুলছে শুকনো ঘাস, খড়কুটো, পায়রার পালক, উঁকি দিচ্ছে পায়রার মাথা। বেশ গুছিয়ে সংসার পেতেছে তো ওরা এখানে। কত পুরুষ ধরে কে জানে। বারান্দা থেকে একটু এগিয়েই চিলেকোঠার সিঁড়ি। বেশ কটা ঘর দরজা জানালাহীন হলেও দুটো পাশাপাশি ঘরের বন্ধ দরজা দেখতে পেলেন বসুধরা। তার মানে 10 বছর আগে এই দুটো ঘরই সারানো হয়েছিল। এই দুটো দরজার উপর এখনও নজর পড়েনি কারোর, তাই এখনও রয়েছে। ধুলোমাখা দুটো তালাও ঝুলছে। পল্টুকে দিয়ে তালা দুটো পরিষ্কার করালেন তিনি। তারপর হ্যান্ডব্যাগ থেকে চাবি বের করে তার হাতে দিলেন তালা খোলার জন্য। ভারী পিতলের তালা, রং ফ্যাকাশে হয়ে গেলেও মরচে পড়েনি।
পল্টু চাবি নিয়ে কসরত শুরু করলো যদি কোনো একটা তালা খোলা যায়, কিন্তু কোনো তালাই খুলল না। ভিতরের কলকবজা সব ধুলোয় ভরে গিয়েছে সম্ভবত। বেশ কিছুক্ষণ চেষ্টা করে পল্টু বলল, দাঁড়াও, আমি রিকশার সিটের নিচে ওই চাকায় দেওয়ার তেল আর চাকার স্পোক, হাতুড়ি এগুলো নিয়ে আসি। চট করে নিচ থেকে যন্ত্রপাতি, তেল ইত্যাদি নিয়ে ফিরে এলো পল্টু। কিছুক্ষণের চেষ্টায় কিভাবে যেন খুলেও ফেলল একটা দরজার তালা। তারপর দরজাটার পাল্লাও। ঘরের বদ্ধ বাতাস বেরিয়ে যাওয়ার পর পল্টুকে নিয়ে ঘরের ভিতর পা রাখলেন বসুধরা। একটু কসরত করে একদিকের জানলা খুলে ফেলতেই ঘর ভেসে গেল রোদে। বসুধরা খুঁটিয়ে দেখলেন ঘরটাকে। একসময় এটা ছিল তার পড়ার ঘর, পাশেরটা ছিল শোয়ার ঘর। বসুধরা মনে করার চেষ্টা করলেন ওই কোণে একটা টেবিল ছিল, এপাশে সম্ভবত সেই বইয়ের আলমারিটা। আর কি ছিল? স্মৃতি এই মুহূর্তে খুব একটা সাহায্য করল না তাকে। একটা দেওয়ালে নোনা ধরলেও ঘর মোটামুটি অক্ষতই আছে। পল্টু ততক্ষণে চেষ্টা করতে শুরু করেছে পুকুরের দিকের জানলাটা খোলার, কিন্তু সেটা খোলা গেল না। ছাদ থেকে নেমে আসা বটের ঝুড়ি বাইরে থেকে আটকে রেখেছে তাকে। জানালা খুলতে ব্যর্থ হয়ে পল্টু ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে তাকিয়ে রইল বসুধরার দিকে। এতক্ষণ ধরে দরজা জানালা চেষ্টা করলেও ব্যাপারটা এখনও তার মাথায় ঢুকছে না। কি করতে চাইছে বুড়িটা? তার মনের অবস্থা বুঝতে পেরে হাসলেন বসুধরা। বললেন, বাবা, তোকে যদি কিছু পয়সা দিই তাহলে তুই আমার কিছু কাজ করে দিবি। কি কাজ? এই ঘরটা একটু পরিষ্কার করা, একটা ক্যাম্প খাট, একটা স্টোভ, দু একটা বাসনপত্র এগুলো কিনে আনতে পারবি? একজন মানুষের কদিন থাকার জন্য যা দরকার হয় আর কি, ওগুলো যাওয়ার সময় না হয় আমি তোকেই দিয়ে যাব। তুমি সত্যি সত্যি এখানে থাকতে এসেছো? হ্যাঁ, কদিনের জন্যই থাকতে এসেছি। কটা কাজ আছে এখানে, মিটলে আবার চলে যাব। ঠিক আছে ঠাকুমা, করে দেব। বসুধরার যখন ঘুম ভাঙল তখন বাইরের আলো প্রায় মরে এসেছে। আবছা অন্ধকার খেলা করছে ঘরের ভিতর। ক্যাম্প খাটে তিনি শুয়েছিলেন। পল্টু ছেলেটা বেশ করিতকর্মা। ক্যাম্প খাট, স্টোভ, জলের বালতি এবং আরও কিছু জিনিস তাকে দিয়েই কিনিয়েছেন তিনি। ঘরটাও দুজনে মিলে পরিষ্কার করেছেন। সেই সব কাজ মিটতে 3টে বেজে গিয়েছিল। পল্টু চলে যাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলেন তিনি। কাল থেকে বেশ ধকল যাচ্ছে তার। মুম্বাই থেকে প্লেনে কলকাতা আসা, হোটেলে রাত কাটিয়ে কাক ভোরে শিয়ালদা থেকে ফার্স্ট ট্রেন ধরা, তার ওপর আবার ঘর পরিষ্কারের ধাক্কা। ক্যাম্প খাটে গা এলিয়ে দেওয়ার পরই ক্লান্তিতে তার 2 চোখে ঘুম নেমে এসেছিল। পল্টু বারবার বলেছিল, এত বড় বাড়িতে একা থাকবে কি করে গো ঠাকুমা? অনেকে বলে এই বাড়িতে নাকি ভূত থাকে। ভূত তো একসময় মানুষই ছিল রে, তারা নিশ্চয়ই কথাবার্তা বলে। তাহলে তো আর আমি একা থাকবো না, তাদের সঙ্গেই থাকব। তার সাহস দেখে অবাক হয়ে গিয়েছে পল্টু। বসুধরা এমনিতেও একাই থাকেন। এখানে তবু পায়রার ডাক আছে, বাগানে বাতাসে দুলতে থাকা বড় বড় গাছ আছে, 2 একটা পাখির ডাকও কানে এসেছে তার। আর আছে এখানকার মাটি, সেও তো জীবন্ত বসুধরার কাছে। এতগুলো প্রাণী ঘিরে আছে তাকে, সুতরাং ভয় কি? বরং মুম্বাইয়ের 24 তলার অ্যাপার্টমেন্টে তিনি একদম একলা। সেখানে এক এক সময় তার মনে হয় তিনি যেন মহাশূন্যে ভেসে বেড়ানো নভশ্চরের মতো একলা একটা মানুষ। মহাকাশযানের ককপিটে থাকা নভশ্চরের মতোই অ্যাপার্টমেন্টের জানলা দিয়ে চাঁদ সূর্য দেখেন। সূর্যালোক বা চন্দ্রিমা মাটির কাছে দাঁড়িয়ে থাকা মানুষের মনে যে প্রাণের স্পন্দন জাগায়, তা 24 তলার ফ্ল্যাটের জানলা থেকে পাওয়া যায় না। আলোর ছোঁয়ায় সেখানে নিঃসঙ্গতা আরও প্রকট, দহন জ্বালা তীব্রতর। এখানে অন্য কোনো ভয় নেই বসুধরার। তিনি পূর্ণ যৌবনবতী নন, খুব বেশি টাকা কড়িও নেই।
সঙ্গে এটিএম কার্ড রয়েছে, প্রয়োজনে টাকা তুলে নেবেন। থাকার মধ্যে আছে জীর্ণ পরিবারের আনাচে কানাচে লুকিয়ে থাকা তার কৈশোর যৌবনের স্মৃতি। সেই সব স্মৃতি তার কাছ থেকে কেউ চুরি করতে পারবে না। ঘুম ভাঙার পর কিছুক্ষণ শুয়ে রইলেন তিনি। প্রথমেই তার মনে হলো পরীটার কথা। তারই স্বপ্ন দেখেছিলেন তিনি ঘুমের মধ্যে। সে তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল এতক্ষণ। পরীটার সঙ্গে একজোটে কাউকে খুঁজছিলেন বসুধরা। কাকে? হঠাৎ পরীটা বসুধরাকে একলা ফেলে রেখে উড়ে গিয়ে বসল চিলেকোঠায়, আর তখনই ঘুমটা ভেঙে গেল তার। কাল দিনের বেলায় একবার পল্টুকে সঙ্গে নিয়ে চিলেকোঠায় ওঠার চেষ্টা করবেন বলে ঠিক করলেন তিনি। পরীটার কাছে গিয়ে একবার ছুঁয়ে দেখবেন তাকে। আর কদিন পরেই তো লোকগুলো এসে নিয়ে যাবে পরিবারের পরীকে। তার কাছে বসুধরার একটা জিনিস গচ্ছিত আছে, বিদায়ের আগে সেটা ফেরত নিতে হবে। বাইরে অন্ধকার নামার সঙ্গে সঙ্গে ঘরটাও ডুবে গেল অন্ধকারে। একসময় চাঁদ উঠল, সেই আলোর স্পর্শ করল বসুধরাকে। এবার বিছানা ছেড়ে উঠলেন তিনি, গিয়ে দাঁড়ালেন জানলার সামনে। বড় বড় গাছগুলো যেন এক একটা মানুষ, সামান্য তফাতে দাঁড়িয়ে তারা তাকিয়ে আছে বসুধরার দিকে। তার খুব ইচ্ছে হচ্ছিল একবার পরীটাকে দেখার। এখন জ্যোৎস্না মেখে একলা দাঁড়িয়ে আছে সে, ঠিক আগের মতোই। জ্ঞান হওয়ার পর নিজের মাকে কোনোদিন তিনি দেখেননি। বসুধরার 2 বছর বয়সেই তার মা নিজের শিশু কন্যা, এই পরিবারই, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে চলে গিয়েছিলেন পরীর দেশে। একটু বড় হওয়ার পর বসুধরাকে কে যেন বলেছিল কথাটা, বলেছিল রাত হলেই নাকি পরীটা জ্যান্ত হয়ে উড়ে যায় নিজের দেশে। ভোরের আলো ফোটার আগেই আবার ফিরে এসে দাঁড়ায় নিজের জায়গায়। বসুধরার শিশু মন বিশ্বাস করে ফেলেছিল কথাগুলো। তিনি ভাবতেন নিশ্চয়ই পরীটার সঙ্গে দেখা হয় তার মায়ের, ও নিশ্চয়ই সব খবর পৌঁছে দিতে পারে তার মায়ের কাছে। এই বিশ্বাসের বশেই ছোটবেলায় কেউ তাকে বকাবকি করলেই তিনি সোজা চলে যেতেন চিলেকোঠার পরীটার কাছে। মনের অভিযোগ অনুযোগ উজাড় করে দিতেন তার কাছে। কখনো কখনো আনন্দ উচ্ছ্বাসের কথাও বলতেন। শিশু বসুধরার আর্জি ছিল একটাই, কথাগুলো যেন মায়ের কাছে পৌঁছে দেয় পরীটা। নিশুতি রাতে মাঝে মাঝে তার কত ইচ্ছে হতো পরীটার কাছে যাওয়ার, বিশেষত তার জ্যান্ত হয়ে ওঠার মুহূর্তে। তাকে বললে সে হয়তো মায়ের কাছে নিয়ে যেতে পারত তাকে, কিন্তু ছাদে ওঠার অনুমতি তো ছিল না তখন। তবু একদিন রাতে সকলের চোখ এড়িয়ে সে পৌঁছে গিয়েছিল ছাদে, আর তারপরই তো সে দেখেছিল। বহুদিনের পুরনো একটা দৃশ্য অস্পষ্টভাবে ভেসে উঠল বসুধরার চোখের সামনে, কিন্তু নিচ থেকে ভেসে আসা মৃদু একটা শব্দে চিন্তাজাল ছিন্ন হলো তার। পল্টু কি ফিরে এলো? দরজা খুলে বারান্দায় বেরিয়ে এলেন তিনি। অন্ধকার বারান্দায় কিছুক্ষণ দাঁড়াবার পর তার মনে হলো নিচে সিঁড়ির কাছ থেকে একটা চাপা খসখস শব্দ আসছে। শব্দটা কিসের? সাপখোপ নয় তো? তিনি ধীরে ধীরে এগিয়ে কয়েক ধাপ নেমে বাঁকের মুখে দাঁড়িয়ে উঁকি দিলেন নিচের দিকে। ভাঙা জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে নিচের ঘরে। সিঁড়ির ঠিক মুখে সামান্য এলিয়ে বসে আছে এক নারী। তার উন্মুক্ত স্তন স্পষ্ট দেখতে পাচ্ছেন বসুধরা, ঠিক যেন সেই শ্বেত পাথরের পরীটা। সেই নারীর কোলে মাথা রেখে পরম শান্তিতে ঘুমোচ্ছে এক পুরুষ। মুহূর্ত খানেক মাত্র। হঠাৎ মেয়েটা পিছন ফিরে তাকালো। বসুধরাও সঙ্গে সঙ্গে সরে এলেন জায়গাটা ছেড়ে। আজ স্বেচ্ছায় পরিবারের পথটাই ধরলেন শরদিন্দু। বাণীবাবু পাশে হাঁটতে হাঁটতে বললেন, জায়গাটা আপনার মনে ধরেছে দেখছি। শরদিন্দু তার কথার জবাবে শুধু হাসলেন। সেদিন অনেক যুগ বাদে বাড়িটার কাছে যাওয়ার পর থেকেই পরিবারই মাঝে মাঝে উঁকি দিয়ে যাচ্ছে তার মনে। আজ ভোররাতে তার স্বপ্নে হানা দিয়েছিল পরিবারের পরী। শরদিন্দু দেখলেন তিনি হাজির হয়েছেন পরিবারিতে। সে বাড়ি হালফিলে নিঃসঙ্গ পরিবারই নয়, সে বাড়ি
আলো ঝলমলে, লোকজন ঠাকুর নফর চাকরে গমগম করছে। কোনো উৎসব চলছে বোধহয়, সানাই বাজছে, সকলেই শশব ব্যস্ত। সেই ভিড়ে কাকে যেন খুঁজছিলেন শরদিন্দু, কেউ তার হদিস দিতে পারছে না। শেষে কে যেন তার কানে ফিসফিস করে বলল, তুমি যাকে খুঁজছ সে আছে চিলেকোঠায়, অন্যরাও তো তাকেই খুঁজছে, তার জন্যই তো এত আলো সানাই। শরদিন্দু উঠে গেলেন ছাদে। ওই তো মোম জ্যোৎস্না মেখে একলা দাঁড়িয়ে আছে সে। শরদিন্দু যেই তাকে ছুঁতে গেলেন, সে ডানা মেলে চাঁদের দিকে উড়ে গেল। সঙ্গে সঙ্গে পরিবারের আলো সানাই হঠাৎ ভোজবাজির মতো মিলিয়ে গেল। শরদিন্দু দেখলেন একটা পোড়ো বাড়িতে দাঁড়িয়ে আছেন তিনি। পরমুহূর্তে থরথর করে কাঁপতে লাগলো বাড়িটা, যেন ধসে পড়বে। আর তখনই তার ঘুমটা ভেঙে গেল। পরিবারের দিকে হাঁটতে হাঁটতে স্বপ্নটার কথাই ভাবছিলেন শরদিন্দু। ছেঁড়া ছেঁড়া পেঁজা তুলোর মতো স্বপ্ন সব। হাঁটতে হাঁটতে একসময় তারা পৌঁছে গেলেন পরিবারের পুকুর পাড়ে। গতদিন যেখানে বসেছিলেন আজও সেখানেই বসলেন দুজনে। শেষ বেলার আলোয় পরীটা দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা অদ্ভুত জিনিস শরদিন্দুর চোখে পড়ল। দোতলার ভাঙা বারান্দা থেকে একটা শাড়ি ঝুলছে, সাদা রঙের শাড়ি। কেউ যেন রোদে মেলে দিয়েছে। ও কার শাড়ি? শরদিন্দু হঠাৎ চমকে উঠলেন। তারপর নিজের চমকে ওঠার হেতুর কথা ভেবে মনে মনে হাসলেন। যা তিনি ভাবছেন তা সম্ভব নয়। সে তো সাদা শাড়ি পরত না। শেষ যেদিন তার সঙ্গে দেখা হয়েছিল তার পরনে ছিল একটা গোলাপি রঙের শাড়ি। সেই বিকেলটা আজও স্পষ্ট মনে আছে শরদিন্দুর। অবশ্য মধ্যে কেটে যাওয়া দীর্ঘ সময়টা সেই মুহূর্তে ধরতে পারলেন না তিনি। পারলে বুঝতেন সময় উজ্জ্বল গোলাপি রঙকেও সাদা করে দেয়। শরদিন্দুর মনে হলো ফাঁকা বাড়ি দেখে কোনো গরিব পরিবার হয়তো বাসা বেঁধেছে ওখানে। শাড়িটা তাদেরই কারোর হবে হয়তো। আপনার কি কিছু হয়েছে? চোটফোট লেগেছে নাকি? বাণীবাবুর কথায় সম্বিত ফিরল তার। নিজের অবচেতনেই বাড়িটার দিকে তাকিয়ে ডান হাতের কবজিটা মোচড় দিচ্ছিলেন শরদিন্দু। সেটা দেখেই বাণীবাবু প্রশ্ন করলেন। প্রশ্নটা শুনে একটু ইতস্তত করে তিনি জবাব দিলেন, না মানে আমার ওই কবজিটা মনে হয় ঠিকঠাক ঘুরছে না। ঘুরছে না মানে? দুদিন আগে ক্লাসে একটা ছেলেকে বৃত্ত আঁকা শেখাচ্ছিলাম, কিন্তু সেটা আঁকতে গিয়ে হাতটা অর্ধেক ঘুরে আর ঘুরল না। একটা অর্ধবৃত্ত হয়েই হাত থেমে গেল। পরপর বেশ কয়েকবার চেষ্টা করলাম, কিন্তু হচ্ছে না। বাড়িতেও একদিন চেষ্টা করেছি, কিছুতেই হচ্ছে না, শুধু অর্ধবৃত্ত আঁকা হচ্ছে। কোনো পুরনো চোট নয় তো? ডাক্তার দেখিয়েছেন? ঠিক খেয়াল হচ্ছে না, তবে ব্যথা নেই। ডাক্তার দেখায়নি, এবার ভাবছি দেখাবো। আপনাকেই প্রথম জানালাম ব্যাপারটা। পারলে আজই একবার দেখিয়ে নিন। এইসব ব্যাপার ফেলে রাখবেন না। এই করেই তো আমার মেয়েটা কি? 24 বছর বয়স। মাঝে মাঝে বমি হতো, হজমের গণ্ডগোল, মাথা ব্যথা। দু একবার পাড়ার ডাক্তার দেখানো হলেও ব্যাপারটায় আমরা তেমন আমল দিইনি। ওষুধ খাইয়ে অবস্থা সামাল দেওয়া হতো। হঠাৎ একদিন মেয়ের খাওয়া বন্ধ হয়ে গেল। যা খাচ্ছে তাতেই বমি। বড় ডাক্তারের কাছে নিয়ে গেলাম, বললেন নার্সিং হোমে ভর্তি করতে। কয়েকটা টেস্টের পরই আসল ব্যাপারটা জানা গেল, লিভার ক্যান্সার। মাস 6 আগে জানলেও নাকি মেয়েটাকে বাঁচানো যেত, অথচ
এই পেটের গোলমাল বমি চলছিল প্রায় 1 বছর ধরে। আমরাই কোনো গুরুত্ব দিইনি। সামনের মাসে তার চলে যাওয়ার 1 বছর হবে। শরদিন্দু চমকে উঠলেন তার কথা শুনে। হাঁটতে আসার সুবাদে মাসখানেক হলো বাণীবাবুর সঙ্গে তার পরিচয় হয়েছে। কারোর পারিবারিক বিষয়ে উঁকি ঝুঁকি মারতে শরদিন্দুর রুচিতে বাঁধে। বাণীবাবু এর আগে নিজে তাকে যতটুকু বলেছেন ততটুকুই তার জানা। বেশ উঁচু পদে সরকারি চাকরি থেকে তিনি অবসর নিয়েছেন। তার পরিবার বলতে স্ত্রী আর বিবাহযোগ্য এক পুত্র। স্ত্রী এখনও সরকারি চাকরি করেন, ছেলে একটা নামী সংস্থায় উচ্চ পদে মোটা অঙ্কের বেতনে আসেন। স্ত্রী পুত্রের চাকরি, নিজের পেনশন, দোতলা বাড়ি সব মিলিয়ে জীবনের উপান্তে দাঁড়িয়ে থাকা বাণীবাবুকে খুশি এবং সুখী বলেই মনে হয়েছে শরদিন্দুর। বাণীবাবুর সদা হাস্যময় সত্তা তার সেই ধারণাকেই এতদিন সমর্থন করে এসেছে। আজ শরদিন্দু বুঝতে পারলেন ব্যাপারটার মধ্যে একটা ফাঁক রয়ে গেছে। পুকুরের দিকে তাকিয়ে বাণীবাবু বললেন, জানেন, বেশ দেখতে ছিল আমার মেয়েটা। চাঁপা ফুলের মতো গায়ের রং, এক রাশ চুল, টানা টানা চোখ, সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছিল। আপনাকে বলতে দ্বিধা নেই, যেখানে চাকরি করতাম সেখানে বেতনের চেয়ে উপরি আয় বেশি ছিল। বেতনের টাকার অধিকাংশই আমি সঞ্চয় করে রেখেছিলাম মেয়ে আর ছেলের জন্য। ভেবেছিলাম মেয়েকে সোনায় মুড়ে পাত্রস্থ করব। সবই ঠিক ছিল, কিন্তু সামান্য নেগলিজেন্স, সব শেষ। খানিকক্ষণ চুপ করে থাকলেন বাণীবাবু, ফের বললেন, এখানে হাঁটতে আসি কেন জানেন? রিটায়ার্ড মানুষ, বাড়িতে সারাদিন একলা থাকি। স্ত্রী ছেলে সকালে বেরিয়ে ফেরে সন্ধেবেলায়। সকালটা তো কোনো রকমে কেটে যায়। দুপুরের পর থেকে খালি মেয়েটার কথা মনে পড়ে। বিশ্বাস করুন, আমি আপ্রাণ চেষ্টা করি ভোলার, কিন্তু এ কি ভোলা যায়? বাড়ির সব কিছুর সঙ্গে ও জড়িয়ে আছে। টেবিলের কুশন, দেওয়ালে আঁকা ল্যান্ডস্কেপ, বারান্দার সামনে পোঁতা ঝাউ গাছ, সব কিছু। আমাকে আপনি ক্ষমা করবেন, ব্যাপারটা আমার জানা ছিল না। তাহলে এই প্রসঙ্গটা। না মশাই, আপনি বিব্রত হচ্ছেন কেন? আমি তো ব্যাপারটা বললাম আপনাকে। জানেন তো, আমি জন্মান্তরবাদে বিশ্বাসী। সময় তো হয়ে এলো। পরের জন্মে আমি হয়তো শরদিন্দু মাস্টার হয়ে জন্মাবো। তখন আমার না থাকবে মেয়ে, না থাকবে অন্য কেউ, যে তাদের জন্য কোনো দুঃখ কষ্ট থাকবে তাও না। গরু ভেড়া হয়ে জন্মালে তো আরও ভালো, কোনো কষ্টই থাকবে না। শরদিন্দু কিন্তু হাসতে গিয়েও পারলেন না। বাণীবাবুর হাসিটা যেন চাপা কান্নার মতো বাতাসে ঘুরপাক খেতে খেতে মিশে যেতে লাগলো পুকুরের জলে। মেয়ের প্রসঙ্গ থেকে বাণীবাবুকে সরানোর জন্য শরদিন্দু জিজ্ঞেস করলেন, আচ্ছা, এই আমার হাতটার ব্যাপারে কোন ডাক্তার দেখানো যায় বলুন তো? আমার মনে হয় আপনার এই অর্থোপেডিক বা নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে। আপনি বরং এই ডাক্তার চক্রবর্তীকে দেখান। ওই যে যিনি বিদেশে ছিলেন, মাস 8 হলো স্টেশন রোডে নার্সিংহোম খুলেছেন। নামি ডাক্তার, প্রচুর পেশেন্ট হয়। নার্সিংহোমে আমার পাড়ার একজন তো কাজ করে। আপনি বললে ওকে দিয়ে নাম লেখানোর ব্যবস্থা করা যেতে পারে। আপনি নিশ্চয়ই ডাক্তার প্রশান্ত চক্রবর্তীর কথা বলছেন। ও তো আমার ছাত্র ছিল, সম্ভবত 91 হায়ার সেকেন্ডারি ব্যাচ। ব্রিলিয়ান্ট ছেলে ছিল।
ও আর অনির্বাণ বলে আর একজন, সেই বছর এইচএসে অঙ্কে 200-এ 200 পেয়েছিল। ব্যাস, তাহলে তো আর কথাই নেই। আজ বাড়ি ফেরার পথেই একবার নার্সিং হোম হয়ে যান। ওকে পেলে হাতটা একবার দেখিয়ে নিন। ঠিক আছে, তাই করব তাহলে। বাণীবাবু এরপর জলের দিকে তাকিয়ে কি যেন ভাবতে লাগলেন। সম্ভবত নিজের মেয়ের কথাই ভাবছেন। শরদিন্দুও চুপ করে তাকিয়ে রইলেন পরিবারের দিকে। বিদায়ী সূর্যকিরণ ছড়িয়ে পড়েছে পরীর গায়ে, তার সারা গায়ে গোলাপি আভা। শরদিন্দুর মনে হলো ওই পরীটা যেন বহুদিন আগে দেখা গোলাপি শাড়ি পরিহিত রক্ত মাংসের কোনো নারী। বেশ কিছুক্ষণ পর বাণীবাবু বললেন, আমাকে কিন্তু এবার উঠতে হবে। এক পাত্রীর খোঁজ নিয়ে এক ভদ্রলোকের আসার কথা। এই ছেলের বিয়েটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। বৌমা এসে যদি মেয়ের অভাব কিছুটা পূরণ করতে পারে। এরপর দুজনেই উঠে পড়লেন। ফেরার পথে বাণীবাবু বললেন, যা বললাম, পারলে আজই একবার নার্সিং হোমে যান। ডাক্তারবাবুর ফোন নম্বর আপনার কাছে কি আছে? না না, নেই। ও এডিনব্রা যাওয়ার আগে শেষ দেখা হয়েছিল, সেও প্রায় 8 বছর আগে। কিন্তু ওর কাছে গেলে। কি কিন্তু? ভাবছেন উনি যদি আপনাকে চিনতে না পারেন? ফিস দিয়ে ডাক্তার দেখাবেন মশাই, তাতে আবার চেনা অচেনার কোনো ব্যাপার থাকে নাকি? না না, ওই ফিজের জন্যই তো ওর কাছে যেতে আমার কিন্তু কিন্তু লাগছে। ও নিশ্চয়ই আমার কাছে ফিজটা নিতেই চাইবে না। ছাত্রদের কাছ থেকে প্রিভিলেজ নিতে আমার আবার অস্বস্তি হয়। মনে হয় শিক্ষকের পোস্টটা ভাঙিয়ে খাচ্ছি। বাণীবাবু বললেন, ভাঙিয়ে খাওয়ার কি আছে? ছাত্র তার শিক্ষকের কাছ থেকে শ্রদ্ধাবশত টাকা নাই নিতে পারে। শিক্ষকেরও তো ছাত্রর প্রতি দাবি থাকে। গুরু দক্ষিণা শব্দটা তাহলে আছে কি করতে? দাবি থাকে ঠিকই, তবে আর্থিক ব্যাপার স্যাপার দূরে রাখাই ভালো। ছাত্রদের পড়ানোর বিনিময়ে আমি আর্থিক দিক থেকে পুষ্ট হয়েছি। ছাত্ররাও কম বেশি অর্থ ব্যয় করে লেখাপড়া শেখে উপার্জনের জন্য। সেখান থেকে ভাগ নেওয়া ঠিক নয়। এক এক সময় আপনি এমন সব কথা বলেন, কিছুই বুঝি না। শরদিন্দু শুধু হাসলেন, কোনো জবাব দিলেন না। রেল লাইনের ওপাশে বাণীবাবুকে ছেড়ে ওভারব্রিজ পেরিয়ে শরদিন্দু যখন স্টেশন রোডে নামলেন, তখন দুপাশে দোকানে আলো জ্বলে উঠেছে। শহরের লোকসংখ্যা গত 5-7 বছরে অনেক বেড়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে গজিয়ে উঠেছে ফ্রিজ, টিভি, মোটরসাইকেল, মোবাইল ফোনের ঝাঁ চকচকে সব দোকান। শরদিন্দুকে কে যেন বলছিল একটা শপিং মলও নাকি হতে চলেছে। শহরটা দ্রুত বদলে যাচ্ছে। নার্সিংহোম যাওয়ার জন্য স্টেশন রোড ধরে পূর্ব দিকে এগোতে হবে। সেই দিকে যাওয়ার জন্য একটা রিক্সা নিলেন শরদিন্দু। নার্সিংহোমের সামনে পৌঁছেও একটু দ্বিধা হচ্ছিল তার। শেষমেশ দ্বিধা কাটিয়ে কাচের সুইং ডোর ঠেলে ভিতরে ঢুকলেন তিনি। রিসেপশনে একজন মধ্যবয়সী লোক আর একজন সুবেশা তরুণী বসে আছে। ঘাড় গুঁজে কিসব কাগজপত্র দেখছে তারা। ঘরের অপর প্রান্তে লম্বা লম্বা বেঞ্চে বসে আছে আরও কয়েকজন। তারা হয়তো রোগীদের আত্মীয় পরিজন হবেন। শরদিন্দু রিসেপশনে দাঁড়িয়ে বললেন, আমি ডক্টর চক্রবর্তীর কাছে এসেছি। আপনি পেশেন্ট? হ্যাঁ। আজ আর হবে না স্যার, পেশেন্ট দেখা শেষ করে একটু আগেই উপরে গিয়েছেন। নাম লিখিয়ে এখানেই 100 টাকা দিয়ে যান। কাল বেলা 11টায় আসতে হবে। আচ্ছা, ওর ফোন নম্বরটা কি পাওয়া যাবে? স্যার না বললে ওর নাম্বার দেওয়া হয় না। নার্সিংহোমের নম্বর দিতে পারি, লিখে নিন। লোকটা নম্বর বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই পাশের মেয়েটি কাগজ থেকে মুখ তুলে তাকিয়ে একটু ইতস্তত করে বলল, আপনি শরদিন্দু স্যার, তাই না? শরদিন্দু তাকালেন মেয়েটির দিকে। বয়স আন্দাজ 25-26, ফর্সা, সুন্দর মুখশ্রী।
কিন্তু আগে তাকে কোথাও দেখেছেন বলে ঠিক মনে করতে পারলেন না। মৃদু হেসে তিনি বললেন, হ্যাঁ, আপনাদের স্যার আমার ছাত্র ছিলেন, তাই নম্বরটা চাইছিলাম। দাঁড়ান দাঁড়ান, আমি দেখছি। সামনে রাখা ইন্টারকমের দিকে হাত বাড়ালো মেয়েটা। শরদিন্দু শুনলেন, এপাশ থেকে মেয়েটি বলল, স্যার, আপনার সঙ্গে বয়েজ স্কুলে শরদিন্দু স্যার দেখা করতে এসেছেন। ওপাশের কথা তিনি শুনতে পেলেন না। মেয়েটি ইন্টারকম নামিয়ে রেখে মিষ্টি হেসে বলল, চলুন, আমি আপনাকে স্যারের কাছে নিয়ে যাচ্ছি। মেয়েটির সঙ্গে লিফটে 4 তলায় পৌঁছে গেলেন শরদিন্দু। নিচের 3টে তলা মিলে নার্সিংহোম, আর 4 তলায় ডাক্তার চক্রবর্তীর থাকার জায়গা। মেয়েটি শরদিন্দুকে একটা দরজার সামনে দাঁড় করিয়ে বাইরে থেকে বলল, স্যার, উনি এসেছেন। দরজা খুলে গেল। ডাক্তার চক্রবর্তীর দিকে মুহূর্তখানেক তাকিয়ে রইলেন শরদিন্দু। প্রশান্ত বেশ মোটা হয়ে গিয়েছে, গাল থুতনির মাংসও কেমন ঝুলে গিয়েছে, ঝুলপিতে হালকা রূপলি রেখা। বছর 8 আগে দেখা সেই ছিপছিপে প্রশান্তর সঙ্গে এই লোকটার কোনো মিলই নেই, শুধু তার উজ্জ্বল চোখ দুটো ছাড়া। ওই চোখ ছাত্র পড়াতে পড়াতে চিনে গিয়েছেন শরদিন্দু। ওর পিছনে লুকিয়ে থাকে মেধা। চোখ দুটো ছাড়া দূর থেকে দেখলে আজকের প্রশান্তকে শরদিন্দু চিনতে পারতেন কিনা সন্দেহ। প্রশান্ত ঝুঁকে পড়ে শরদিন্দুকে প্রণাম করে বলল, আসুন স্যার, ভিতরে আসুন। কতদিন পর আপনার সঙ্গে দেখা হলো। যে মেয়েটি পৌঁছে দিতে এসেছিল সে এবার চলে গেল। প্রশান্তর সঙ্গে তার ঘরে ঢুকলেন শরদিন্দু। ঘর সুন্দরভাবে সাজানো, চারপাশে বইয়ের আলমারি, দেওয়ালে ঝুলছে ল্যান্ডস্কেপ। ঘরের ঠিক মাঝখানে কার্পেটের উপর একটা টেবিল ঘিরে সোফা সেট। শরদিন্দু সোফায় বসায় প্রশান্ত জিজ্ঞাসা করল, আগে বলুন স্যার, কি খাবেন? আপনি যে এসেছেন ঠিক বিশ্বাসই হচ্ছে না। জানেন, মাঝে মাঝে আপনার কথা মনে হয়। কতদিন ভেবেছি আপনার সঙ্গে দেখা করতে যাব, কিন্তু এই 7-8 মাসে আর হয়ে ওঠেনি। নতুন নার্সিংহোম তো, অন্য ডাক্তারদের এখানে বসানোর ব্যবস্থা করা, অপারেশন থিয়েটারের ব্যবস্থা, ম্যানেজমেন্টের কাজ, সব মিলিয়ে প্রচণ্ড চাপের মধ্যে আছি। তুমি এখন কত বড় ডাক্তার, কাজের চাপ তো থাকবেই। তোমার কথা তো আমি অনেককেই বলি, তোমরাই তো আমার গর্ব। দাঁড়ান স্যার, আপনার সঙ্গে একজনের পরিচয় করিয়ে দিই। পাশের ঘরে ঢুকে একটা বাচ্চা মেয়েকে নিয়ে ফিরে এলো প্রশান্ত। শরদিন্দুকে বলল, এই যে স্যার, আমার মেয়ে তিতাস, ইনি আমার মাস্টারমশাই, যাও প্রণাম করো। সে প্রণাম করল শরদিন্দুকে। তিনি তার মাথায় হাত দিয়ে বললেন, বাবার মতো বড় হও মা। কোন ক্লাসে পড়ো? 5-এ। স্যার, ও কিন্তু একদম পড়াশুনো করতে চায় না, সারা দিন কার্টুন আর কম্পিউটার গেম। ওকে একটু বুঝিয়ে বলুন তো। সন্ধ্যের পর ফিরে আমি পড়তে বসাই, সপ্তাহে 3 দিন একজন মিস আসেন, তাই পড়তে বসে। ও তো তোমারই মেয়ে, দেখবে আর একটু বড় হলে সব ঠিক হয়ে যাবে। জেনেটিক্সের ব্যাপার তুমি আমার চেয়ে ভালো বোঝো। মেয়েটা দরজার পাশে দাঁড়িয়ে দেখতে লাগলো শরদিন্দুকে। প্রশান্ত মুখোমুখি একটা সোফায় বসে বলল, বলুন স্যার, আপনি কেমন আছেন? অর্ধেন্দু স্যার, বিধান স্যাররা কেমন আছেন? স্কুলের খবর কি? ওরা দুজনেই তো রিটায়ার করেছেন, আর কয়েক মাস পর আমিও রিটায়ার করব। পুরনোদের মধ্যে আমি ছাড়া ভানুবাবু, অধীরবাবু, সুনির্মলবাবু এখনও আছেন। ওদের রিটায়ারমেন্ট আমারই পরপর। স্কুলে নতুন বিল্ডিং হয়েছে, নতুন ছাত্র এসেছে, ছাত্র সংখ্যাও বেড়েছে। কিছুক্ষণ গল্পগুজবে কাটল। তারপর শরদিন্দু বললেন, আমি তো এমনি ঠিকই আছি, শরীরও ঠিক আছে, তবে একটা সমস্যা হচ্ছে, তাই আমি তোমাকে দেখাতে এলাম। কি সমস্যা স্যার? আমার এই ডান হাতের কবজিটা মনে হয় ঠিকঠাক ঘুরছে না। ব্যথা ট্যাথা নেই, চোট লেগেছে বলেও তো খেয়াল হচ্ছে না। ঠিকমতো ঘুরছে না? দেখি, আপনি একবার কবজিটা ঘোরান তো। শরদিন্দু পাঞ্জাবের হাতাটা একটু গুটিয়ে প্রশান্তর কথা মতো কবজিটা ঘোরালেন। প্রশান্ত এরপর তার হাতটা টেনে নিয়ে মোচড় দিয়ে কিছুক্ষণ দেখল। তারপর কবজি আর হাতের পাতা টিপতে টিপতে বলল, কই, তেমন তো কিছু বোঝা যাচ্ছে না। কখনো কখনো হচ্ছে?
এমনিতে কবজি ঘোরালে বা মোচড় দিলে বোঝা যাচ্ছে না, তবে তবে কি? এই 2 দিন আগে ক্লাসে একটা ছেলের খাতায় কম্পাস দিয়ে বৃত্ত এঁকে দেখাতে যাচ্ছিলাম, কিন্তু কবজিটা অর্ধেক ঘুরে আর ঘুরলই না, বারবারই অর্ধবৃত্ত হয়ে রইল। বাড়িতে ফিরেও বেশ কয়েকবার চেষ্টা করেছি, আজও করেছি, কিন্তু ব্যাপারটা একই রয়েছে। সে কি স্যার, আপনি বৃত্ত আঁকতে পারছেন না? জানেন, আপনি কম্পাস ছাড়াই চক দিয়ে ব্ল্যাকবোর্ডে এত সুন্দর বৃত্ত আঁকতেন যে আড়ালে আপনাকে আমরা বৃত্ত স্যার বলতাম। আপনার ওই নিখুঁত বৃত্ত আঁকার কথা এডিনবরায় আমার সহপাঠীদেরও শুনিয়েছি। কথা বলতে বলতে সে এগিয়ে এলো শরদিন্দুর দিকে। একটা কম্পাস থাকলে বুঝতে পারতাম যে আপনার কবজিটা ঠিক কোন ডাইমেনশনে লক হয়ে যাচ্ছে। প্রশান্তর মেয়ে তিতাস এতক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছিল। এবার সে বলল, বাবা, আমার কাছে কম্পাস আছে, আমি আনছি। ঘর থেকে কম্পাস, পেন্সিল আর খাতা এনে টেবিলে রেখে শরদিন্দুর দিকে উৎসুক চোখে তাকিয়ে রইল তিতাস। শরদিন্দু কম্পাসটা তুলে নিলেন। সাদা খাতায় তিনি বৃত্ত আঁকতে পারেন কিনা দেখার জন্য প্রশান্ত আর তার মেয়ে তাকিয়ে রয়েছে। শরদিন্দুর মনে হলো এটাও যেন ক্লাসরুম। তিনি খাতার মাঝখানে কাঁটা বসিয়ে কম্পাস ঘোরালেন। অর্ধেক ঘুরে আটকে গেল হাত। বেশ কয়েকবার চেষ্টা করলেন তিনি, কিন্তু কোনোটাই বৃত্ত হলো না। খাতা জুড়ে ফুটে উঠল সার সার বিভিন্ন মাপের অর্ধবৃত্ত। প্রশান্ত ভুরু কুঁচকে তাকিয়ে রইল শরদিন্দুর কম্পাস ধরা হাতের দিকে। তিতাসের দৃষ্টিও তার হাতের উপর নিবদ্ধ। তার মুখে ফুটে উঠেছে স্পষ্ট কৌতুকের ভাব। শেষ পর্যন্ত প্রশান্ত শরদিন্দুর হাত ধরে কটা বৃত্ত আঁকালো, ঠিক যেভাবে শরদিন্দু ক্লাসের বাচ্চাদের বৃত্ত আঁকা শেখান। কিছুক্ষণ চিন্তা করে বলল, কবজি তো ঘুরছে বলেই মনে হলো। আপনাকে কয়েকটা এক্স-রে করাতে হবে। আমি সব ব্যবস্থা করে দেব, দেখি কি আসে। 2টো কারণে ব্যাপারটা হতে পারে, একটা নিউরোলজিক্যাল প্রবলেম আর একটা হলো। কথাটা শেষ করল না প্রশান্ত। একটা লোক ঘরে ঢুকে 2টো প্লেটে শরদিন্দুর সামনে চা বিস্কিট দিয়ে গেল। শরদিন্দু বললেন, তুমি কি বলছিলে? আর একটা কি? আপনাকে আর একটা ব্যাপার নিয়ে ভাবতে হবে না, আগে রিপোর্টগুলো তৈরি হোক, আমি তো আছি। শরদিন্দু মিষ্টির প্লেটটা তুলে নিয়ে বাচ্চাটার দিকে এগিয়ে দিয়ে বললেন, আমার আগে তোমাকে কিন্তু একটা খেতে হবে, নাও। মেয়েটা তাকালো তার বাবার মুখের দিকে। শরদিন্দু তার উদ্দেশ্যে বললেন, বাবা বকবে না, আমি তোমার বাবার মাস্টার মশাই। বাবা বকলে আমিও বাবাকে বকে দেব। তিতাস তার কাছে এসে দাঁড়িয়ে প্লেট থেকে একটা মিষ্টি তুলে নিল। শরদিন্দুও একটা মিষ্টি মুখে দিলেন। তার মাথায় এবার একটা প্ল্যান এলো। ফিজের টাকা নিশ্চয়ই নিতে চাইবে না প্রশান্ত, যদি সেটা অন্যভাবে দেওয়া যায়। আর তাছাড়া বাচ্চাটাকেও তো তার কিছু দেওয়া উচিত। শরদিন্দুর পকেটে একটা খাম আছে, তাতে যা টাকা আছে তা প্রশান্তর ফিজের চেয়ে বেশি। একসঙ্গে 2টো কাজ সারার উদ্দেশ্যে শরদিন্দু প্রশান্তর মেয়েকে বললেন, তোমার নাম তো তিতাস, জানো? ওই নামের একটা নদী আছে। হ্যাঁ জানি, বাবা বলেছে। এই নাও, এইটা তুমি রাখো। মা বাবাকে বলো তোমার পছন্দ মতো কিছু কিনে দিতে। এ কি স্যার, এ কি করছেন? ওকে টাকা দিচ্ছেন কেন? আরে এটা কিছু নয়, তোমার যে মেয়ে আছে তা আমি আগে জানলে কিছু কিনে আনতাম। তোমার খেয়াল আছে আমি তোমাদের ছোটবেলায় টিফিন পিরিয়ডে ডেকে আলু কাবলি ঝালমুড়ির পয়সা দিতাম? এখনও কিন্তু অনেককেই দিই। হ্যাঁ স্যার, মনে আছে। আচ্ছা, টিফিনে স্কুলে কেউ দুষ্টুমি করলে তুমি তার আঙুল ভেঙে দাও? শরদিন্দু তিতাসের প্রশ্নটা বুঝতে না পেরে তাকালেন তার দিকে। প্রশান্ত মেয়েকে ধমকে উঠে বলল, কি উল্টোপাল্টা প্রশ্ন করছো? তুমি এবার ঘরে গিয়ে পড়তে বসো, যাও। তিতাস আর দাঁড়ালো না, খামটা টেবিলে রেখে ছলছলে চোখে পাশের ঘরে চলে গেল।
সে চলে যাওয়ার পর প্রশান্ত একটু অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আসলে মাসখানেক আগে নার্সিংহোমে একটা কেস এসেছিল, কোনো একটা স্কুলের ঘটনা যেন। টিফিনে দুষ্টুমি করার জন্য একজন টিচার একটি মেয়েকে মারধর করছিলেন, আঙুল ভেঙে গিয়েছিল মেয়েটার। ঘটনাচক্রে তিতাস তখন নিচে রিসেপশনের কাছেই ছিল। বাচ্চাটাকে যখন এখানে আনা হয় তখন ও তাকে দেখেছে, ওই জন্যই কথাটা বলে ফেলো স্যার, আপনি কিছু মনে করবেন না। না না, আমি কি মনে করব? শিশুরা যা দেখে তার উপরেই তো তার ধারণা তৈরি হয়, ওর আর দোষ কোথায়? আচ্ছা স্যার, আপনি কি এখন ক্লাসে ছাত্রদের মারেন? আমাদের সময় তো মারধর করতেন না। আমি কোনো কালেই ছাত্রদের গায়ে হাত দিতাম না, এখনও দিই না। একবারই ব্যতিক্রম ঘটেছিল, একজনকে চড় মেরেছিলাম আমি হায়ার সেকেন্ডারি টেস্ট পরীক্ষার অঙ্ক খাতা দেখাবার সময়। তুমি তো সেই ঘটনার সাক্ষীও ছিলে। ওই ঘটনার জন্য আমার আজও অনুশোচনা হয়। শরদিন্দুর কথা শুনে প্রশান্তর মনে বহুদিনের পুরনো একটা ঘটনার ছবি ভেসে উঠল। আজও সেই ঘটনা তাকে পীড়া দেয়। কয়েক মুহূর্ত চুপ করে থেকে সে বলল, আজকাল চারপাশে যা শুনি, আমিও ব্যাপারটাকে সমর্থন করি না। তাছাড়া গাধা পিটিয়ে ঘোড়া বানানো যায় না, বরং ঘোড়াকে পেটালে তার গাধা হওয়ার আশঙ্কা থাকে। অস্বস্তিকর প্রসঙ্গটা নিয়ে আর আলোচনা করতে ইচ্ছে হলো না শরদিন্দুর। তিনি প্রসঙ্গটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য বললেন, তোমার স্ত্রী বাড়িতে নেই, তার সঙ্গে তো পরিচয় হলো না। প্রশান্তর উজ্জ্বল চোখ দুটো হঠাৎই কেমন নিষ্প্রভ হয়ে গেল। সে বলল, ও আসলে স্যার এখানে থাকে না। ও থাকে না মানে? প্রশান্ত মাথা নিচু করে টেবিলের দিকে তাকিয়ে বলল, ও স্যার বাইরে, মানে লন্ডনে থাকে। আমাদের ডিভোর্স হয়ে গেছে, আমি মেয়েকে নিয়ে ফিরে এসেছি। আজকের পর্ব এখানেই শেষ করলাম। আজকের পর্ব আশা করি আপনাদের ভালো লেগেছে। হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা খাজুরাহ সুন্দরী উপন্যাসটিও আমি এর আগে আমার চ্যানেলে পাঠ করেছি। আপনারা যারা এখনও শোনেননি তারা শুনতে পারেন, আশা করি ভালো লাগবে। উপন্যাসের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি এবং স্ক্রিনের ওপরেও আপনারা দেখতে পাবেন। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। আজকের পর্ব ভালো লাগলে কমেন্ট করবেন, ভিডিওতে লাইক দেবেন। যারা নতুন এসেছেন, গল্প পাঠ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন।